বিয়ের আসরে নিজের হবু বরের জায়গায় এসেছে হবু বরের লাশ। হ্যাঁ, কফিনে করে রোদেলার হবু বরের লাশ। যেই পরের আসার কথা গাড়িতে করে, সে গাড়িতে করে না বরং কফিনে লাশও এসেছে। বিয়ের সাজে এক কোণে দাঁড়িয়ে আছে রোদেলা। এই নিয়ে 3বার তার সাথে এমন হলো। গত 2বার যেই ছেলে পক্ষরা তাকে দেখতে এসেছিল সেই 2 ছেলেরই তার পরের দিন থেকে নিখোঁজ হয়ে গেল। রোদেলার মা বাবা ভাই সবাই এটা নিয়ে চিন্তায় পড়েছিল যে এমন কেন হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছিল কাউকে না জানিয়ে বিয়ে দেওয়ার। সেই মতোই কাউকে না জানিয়ে এই ছেলের সাথে বিয়ে ঠিক হয় রোদেলার। আজকে তাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের আসরে বরের জায়গায় এসেছে বরের লাশ। বরের মা বাবা স্বজনরা সবাই হতবাক, সাথে রোদেলাও। সবাই রোদেলার বাবা ছেলের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সান্ত্বনা দিয়ে আদৌ কোনো লাভ আছে কি? যার যায় সেই তো বোঝে, তাই না? ছেলের বাবা কাঁদতে কাঁদতে রোদেলার বাবাকে বলে, আপনাদের জন্যই হয়েছে এসব, সব আপনাদের জন্য হয়েছে। আমার ছেলে আপনার মেয়ের জন্যই মারা গেছে। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমার ছেলের কাছে হুমকি আসছিল। আমার ছেলে তো রাজি ছিল না বিয়েতে, কিন্তু আপনার জন্য বিয়ে করতে এসেছিল। আর দেখো, আজ আমার ছেলেটাই আমার থেকে দূর হয়ে গেল। আপনার এই মেয়ের কোনো গোপন প্রেমিক এসব করছে দেখুন। আপনার মেয়ের জন্যই আজ আমার ছেলেটা মরলো। ছেলের বাবাকে ছেলের আত্মীয় স্বজনরা খুব কষ্টে শান্ত করলো। তারপর লাশ নিয়ে তারা ওখান থেকে চলে আসলো। তারা বিয়েতে এসেছিল, তারা কানা ঘুষা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রোদেলার ভাই রাফসান সবাইকে সামনে নিল। রোদেলার বাবা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। মেয়ের এই নিয়ে 3বার বিয়ে দেওয়ার চেষ্টা করলে তার 3বারই এমন ঘটনা ঘটল। রোদেলার বাবা পাশে তাকিয়ে চোখ গেল দেয়ালের সাথে দাঁড়ানো রোদেলার দিকে। মেয়েটার মুখে ভয় আতঙ্ক দেখতে পাচ্ছেন তিনি। রোদেলার বাবা উঠে গিয়ে মেয়ের কাছে গেলেন। রোদেলা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। রোদেলার বাবা গিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই রোদেলা চমকে ওঠে। বাবাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, জড়িয়ে ধরে কেঁদে দেয় সে, আর বলতে লাগে, বাবা, এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে আমার সাথে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, বিশ্বাস করো, আমার এমন কিচ্ছু নেই যার কথা ওই লোকটা বলে গেছে। বাবা, আমি নিজেই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমার সাথে। রোদেলার বাবা রোদেলাকে শান্ত করতে লাগেন। তিনি বুঝতে পারছেন মেয়ে তার অনেক ভয় পেয়েছে। রোদেলার বাবা রোদেলার মাকে মেয়েকে রুমে দিয়ে আসতে বলে। রোদেলার মা মেয়েকে রুমে দিয়ে আসে। রোদেলা নিজের রুমে এসে খাটে বসে কান্না করতে লাগলো। আজকে তার জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে গেল, কিন্তু এসব কেন হচ্ছে সে জানে না। রোদেলার কান্নার মাঝে পাশে থাকা টেবিলের উপর ফোনে টুং করে মেসেজের শব্দ আসলো। রোদেলা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজটা দেখে থমকে গেল। হাত পাগুলো কেমন কাঁপতে লাগলো তার। রোদেলার ফোনে ওর হবু বরের ছবি কি নির্মম ভাবে মেরেছে ছেলেটাকে। ছবির সাথে মেসেজ এসেছে, প্রাণপ্রিয়সী, তুমি কেন আমাকে রাখাও বলো তো? তোমার কি মনে হয় না দুনিয়ার কারো ক্ষমতা আছে তোমাকে আমার আড়ালে বিয়ে করার? শোনো প্রাণপ্রিয়সী, তুমি হচ্ছে আমার নেশা, আমার ভালোবাসা। সেই তোমার সব খোঁজ খবর আমার হাতে থাকে 24 ঘন্টা। সেখানে তোমার কি করে মনে হয় আমি জানতে পারবো না তোমাকে কে বিয়ে করছে সেইটা? আগে দুজনকে তো শুধু গায়েব করেছিলাম, কিন্তু এই ছেলে তোমাকে আমার রোদেলাময়কে বিয়ে করতে যাচ্ছিল, তাকে কিভাবে বাঁচিয়ে রাখি বলো তো? তাই তো বিয়ে করার সাধ্য মিটিয়ে দিয়েছে। মনে রাখবে, মাদকের চেয়েও বেশি নেশালো তুমি আমার কাছে। তোমার নেশায় আমি দিবারাত্রি বিভোর থাকি, কারণ তুমি শুধু আর শুধুমাত্র আমার প্রেমময় আসক্তি। রোদেলা মেসেজটা পড়ে এক প্রকার চুপ হয়ে যায়। হাত পা খুব কাঁপছে তার। রোদেলা আর নিজেকে সামলে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। আশফিয়া ইসলাম রোদেলা, মা বাবার আদরের ছোট মেয়ে। রোদেলা দেখতে ভারী মিষ্টি আর ভালো মেয়েও। রোদেলা এবার মেডিকেলের স্টুডেন্ট। রোদেলার বাবা রায়হান ইসলাম, মা রিনা ইসলাম। রোদেলার বড় ভাই রফসান একজন ইঞ্জিনিয়ার। রোদেলার বাবা পেশায় একজন আইনজীবী। রোদেলা মেডিকেলে ওঠার পর রোদেলার বিয়ের জন্য চেষ্টা করছিলেন রায়হান ইসলাম, কিন্তু যেই ছেলে পক্ষকে তিনি মেয়েকে দেখাতেন তার পরের দিনই সেই ছেলে উধাও।
তাই তো এভাবে মেয়ের বিয়ে দিচ্ছিলেন, কিন্তু তাও সব এলোমেলো হয়ে গেল। সিডনি নিজের রুমে কাউচে বসে এক হাতে ওয়াইনের গ্লাস আর এক হাতে একটা মেয়ের হাসি মাখা ছবি হাতে নিয়ে বসে আছে একজন যুবক। একটু একটু করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে আর ছবিটা দেখছে আর নিজে মনে মনে বলছে, রোদেলাময়, তুমি আমাকে কেন এত কষ্ট দাও? তুমি জানো যে তুমি ছাড়া আমার কেউ নাই। আমি যে এই দুনিয়ায় একদম একা। আমি যে তোমাকে নিয়েই বাঁচতে চাই রোদেলাময়। ছেলেটা যখন নিজ কাজে বিজি তখন তার অ্যাসিস্ট্যান্ট রুমে আসলো। স্যার, হ্যাঁ বলো। স্যার, কোবরা গ্রুপের লিডার আজকেও তার কিছু লোকদের আমাদের লোকদের উপর আক্রমণ করতে পাঠিয়েছিল। আমাদের লোকেরা তাদের আক্রমণ থেকে বেঁচে তাদের ধরে নিয়ে এসেছে এখানে। এখন আমরা কি করব? তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। সাইমন যেতেই ছেলেটা উঠে দাঁড়ালো। খালি গায়ে বসেছিল এতক্ষণ সে। আয়নার সামনে এসে দাঁড়ালো ছেলেটা। বুকের মাঝে বড় করে লেখা রোদেলা, হাত কবজিতে ট্যাটু করে ট্যাবলো। ছেলেটা একটা ব্ল্যাক শার্ট পরে নিল, দুইটা বোতাম খোলা রেখে বাকিগুলো আটকে নিল। ছেলেটার চোখ দুটো বরাবর সবাইকে আকর্ষণ করে, কারণ তার চোখ দুটো নীল। শার্ট গায়ে হাতে সিগারেট চালিয়ে বেরিয়ে আসলো সে। সিগারেট খেতে খেতে আসলো গার্ডেনে বড় বড় 4 বাসের সাথে বেঁধে রাখা হয়েছে 4 জনকে। 4 জনের সামনে এসে দাঁড়ালো সে। পেছন থেকে একজন গার্ড একটা চেয়ার এনে দিল। ছেলেটার সেটাতে বসলো, পায়ের উপর পা রেখে সিগারেট খেতে খেতে বলল, তোরা কোন কলিজা নিয়ে আমার এরিয়ে এসে আমার লোকদের মারতে এসেছিলি? তোদের কি জানের ভয় হয়নি একবারও? যাই হোক, জানের ভয় যখন হয়নি তখন জান দিতে প্রস্তুত হ এবার, জনি। পেছন থেকে কালো পোশাকে আবের একটা ছেলে বেরিয়ে আসলো। জি স্যার। আমার এক্সেল আর রেইনকে নিয়ে আসো। অনেকদিন ওরা তাজা মাংস খায় না, আজকে ওদের বনভোজন হবে। জি আচ্ছা স্যার। জনি অন্য গার্ডের ইশারা করতে একটা অনেক বড় খাঁচায় করে দুটো সিংহকে আনা হলো। সিংহ দুটোকে দেখে বোঝা যাচ্ছে তারা অনেক ক্ষুধার্ত। এই 4 জনকে এটার ভেতরে ঢুকিয়ে দাও। ছেলেটার কথা মতো 4 জনকে ঢুকিয়ে দেওয়া হলো খাঁচায়। আর শুরু হলো চিৎকার। দুটো সিংহ খুবলে খুবলে খাচ্ছে ওদের। এই দৃশ্য দেখে হিংস্রভাবে হাসছে ছেলেটা। অনেকে এই দৃশ্য চোখে দেখতে চায় না বলে চোখ বন্ধ করে নেয়, অনেকে আবার ভয়ে শিউরে যায়। ছেলেটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, এইটা আদ্রিয়ান খান আমানের রাজ্য। এখানে এসে আমাকে ধ্বংস করতে চাইলে নিজেকেই মরতে হয়। তোদের লিডার জানে না আমি কে, তবে সময় আসছে তাকে জানানোর। হু আই অ্যাম দ্য হোয়াইট ডেভিল। বলেই ছেলেটা উঠে চলে আসে। আর সবাই মাথা নিচু করে রাখে। সকালে পিট পিট করে চোখ খুলে তাকায় রোদেলা। আশেপাশে ভালোভাবে তাকিয়ে অনুভব করে সে বিছানায় আস্তে করে উঠে বসে ভালো মতো বোঝার চেষ্টা করতে লাগলো আসলে কি হয়েছে। তখন তার কালকের কথা মনে পড়ল, সেই ছেলের লাশ ও মেসেজ সবকিছু। রোদেলা আবার ঘাবড়ে গেল। তখনই রোদেলার রুমে তার বাবা ভাই আসলো। রোদেলার বাবা ভাইকে দেখে নিজেকে স্বাভাবিক রাখলো। রায়হান রোদেলার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রিন্সেস, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? বনু, কি হয়েছে আমাকে বল। তোমরা তো হাইপার হচ্ছ কেন? আসলে কালকের ওইসব ঘটনার জন্য একটু বেশি চাপ পড়ছিল মাথায়, তাই এমন হয়েছে। প্রিন্সেস, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। ওসব তোমার ভাইয়া আর আমি দেখছি, ওকে? ওকে বাবাই। আচ্ছা, এবার ফ্রেশ হয়ে নিচে আসো খেতে। কাল রাত থেকে তুমি না খাওয়া, আমরা নিচে ওয়েট করছি। ওকে বাবা, আমি আসছি। রায়হান রাসান চলে আসে। রোদেলা উঠে আলমারি থেকে জামা নিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে চলে আসে। খাবার টেবিলে রোদেলা খাই দিচ্ছে রাফসান। এটা রোজকার নিয়ম। রাফসান নিজ হাতে বোনকে খাইয়ে দেবে, তারপর নিজে খাবে। বোনকে অনেক ভালোবাসে সে। মায়ের যখন শুনেছিল বেবি হবে তখন খুব চেয়েছিল আল্লাহর কাছে একটা বোন হোক, আর আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছে। খাওয়ার মাঝে রোদেলা ও ওর বাবা বলে, বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ প্রিন্সেস, বলো। বাবা, তুমি চেয়েছিলে আমি বিয়ে করি, আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমার বিয়ে দিতে গিয়ে যা হচ্ছে তা আমি আর নিতে পারছি না। আমি এখন ঢাকা মেডিকেলে গিয়ে উঠতে চাচ্ছি। প্লিজ বাবা, না করো না। ঠিক আছে, আমি না করছি না। এখন থেকে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো।
যেতে পারো তুমি ঢাকা মেডিকেলে পড়তে। বাবার কথায় রোদেলা অনেক খুশি হয়। এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। রুমে বসে জামা কাপড় গোছাচ্ছে রোদেলা। আজকে সে ঢাকা যাবে, রাফসান তাকে দিয়ে আসবে। প্রথমে ওর একটু আপত্তি করছিল রোদেলা একা কিভাবে থাকবে, কিন্তু পরে রোদেলা তাদের রাজি করায় যে ও ওর বান্ধবীদের সাথে থাকবে। রোদেলা জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে। রেডি হয়ে নিচে চলে আসলো রোদেলা। মা বাবার থেকে বিদায় নিয়ে বাইরে এসে গাড়িতে বসলো সে। রাফসান গাড়ির সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা পর তারা ঢাকা এসে পৌঁছালো। রাফসান রোদেলাকে নিয়ে মেডিকেল কলেজের ভিতরে আসলো। সে এসে সোজা চলে গেল প্রিন্সিপালের রুমে, যেখানে সে গিয়ে রোদেলাকে ভর্তি করে দিল। তারপর রোদেলাকে নিয়ে ওর হোস্টেলের রুমে দিয়ে নিয়ে গেল। সেখানে আগে থেকে রোদেলার 3 বান্ধবী মুনা, রুবা আর কাশফিয়া আছে। এরা 3 জন রোদেলার খুব কাছের বান্ধবী। রাফসান রোদেলা সব বুঝিয়ে দিয়ে চলে আসলো। যাওয়ার আগে সবাইকে বলে দিয়ে গেছে ওর বোনের খেয়াল রাখতে। রাফসান চলে যাওয়ার পর রোদেলা ওর বান্ধবীদের সাথে কোলাকুলি শুরু করলো। অনেক কষ্টের পর আজকে রোদেলা আসতে পারলো এখানে। রোদেলাকে কাছে পেয়ে 3 বান্ধবীও অনেক খুশি হয়েছে। মনু রোদেলাকে জোরে ধরে বলে, ইয়েস, ফাইনালি তুই চলে আসলি। আমি অনেক খুশি হয়েছি রে বই। হয়েছে হয়েছে, জানি তো কেন এত খুশি আপনি। আমার ভাইকে দেখেছেন না, তাই তো এখন আরো বেশি খুশি। দূর যা। লজ্জা পাইছে দেখো। যা বলছিস। রাফসানকে দেখিয়ে এত লজ্জা, তাহলে সামনে গিয়ে কিভাবে কথা বলবি? জানি না রে। হয়েছে, চল একটু কলেজটা ঘুরে আসি। হ্যাঁ চল চল। তারপর 4 জন মিলে চলে গেল কলেজ ঘুরতে। কলেজে এখন শুধু ডাক্তাররা আছে আর স্যারেরা। ক্লাস শেষ হয়ে গেছে, তাই সব স্টুডেন্টরা চলে গেছে। ওরা 4 জন মিলে কলেজে ঘুরে ঘুরে দেখছে। 4 জন কলেজ ঘুরে ঘুরে চলে আসে রুমে। দুপুরে ফ্রেশ হয়ে 4 জন খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে 4 জন রেডি হয়ে যাচ্ছে কলেজের জন্য। 4 জন রেডি হয়ে চলে আসে কলেজের ক্লাসে। রোদেলার খুব ভালো লাগছে, সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। সিডনি অফিসে নিজের রুমে বসে আছে আদ্রিয়ান। চোখ মুখ তার রাগে ফুলে উঠেছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইমান, ভয়ে থরথর করে কাঁপছে। আদ্রিয়ান কপালে আঙুল ঘষছে আর বলছে, আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি আজকেই বাংলাদেশ যাব। আজকেই? কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন যে আপনি সামনের মাসে যাবেন। বলেছিলাম, কিন্তু তখন আমার রোদেলাময় সিলেট ছিল। কিন্তু এখন রোদেলাময় ঢাকায় চলে এসেছে। তুমি জানো আমার রোদেলাময়ের জীবনে ঝুঁকি আছে, আর সেটা জেনে আমি এখানে বসে থাকতে পারবো না। আমাকে বাংলাদেশ যেতেই হবে। এখন যা কাজ আছে সব বাংলাদেশে গিয়েই করব। জি আচ্ছা স্যার, আমি সব ব্যবস্থা করছি। সাইমান চলে গেল আর আদ্রিয়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। আদ্রিয়ান খান আমান খুব নামকরা এক মাফিয়া। সে সবাই তাকে অনেক ভয় পায়। আদ্রিয়ানের পরিবারের ব্যাপারে কেউ কিছু জানে না। আদ্রিয়ান 5 বছর বয়স থেকেই ওয়ারফানে থাকতো সিডনির, সেখানেই বড় হয়েছে। তারপর নিজের এই মাফিয়া জগৎ তৈরি করেছে। এদিকে ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে কাশফিয়া। মুন, রোদেলা আর রুবা গেছে লাইব্রেরিতে। কাশফিয়া হাঁটছে আর চিপস খাচ্ছে। তখন কোত্থেকে একটা বল এসে পড়লো ওর চিপসের প্যাকেটের উপর, আর সব চিপস গেল পড়ে। এটা দেখে কাশফিয়ার রাগ উঠে গেল। কাশফিয়া পেছন ঘুরে দেখে একটা ছেলে দৌড়ে ওর কাছে আসছে। ছেলেটা দৌড়ে ওর কাছে এসে বলে, সরি মিস, আপনার গায়ে বল লাগেনি তো? আমার গায়ে বল লাগেনি, কিন্তু আপনার এই বলের জন্য আমার চিপস তো পড়ে গেল। এখন এর ক্ষতিপূরণ কে দেবে? সরি মিস। শরীরের খেতামারি, আমার এই চিপসের ক্ষতিপূরণ দেন। আমার এই চিপসগুলো আমার পেটে যাওয়ার কথা, তা না দেখুন সেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, শুধু আপনার এই বলের জন্য। এখন আমার পেটে যাবে কিভাবে? ছেলেটা কাশফিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছে মেয়েটা? ছেলেটা কাশফিয়াকে কিছু বলবে তার আগেই পেছন থেকে আরেকটা ছেলে ওকে ডাক দিল। ছেলেটা ওর নাম শুনে পেছনে তাকিয়ে দেখে ওর বন্ধু ওকে ডাকছে। ছেলেটা আর কাশফিয়াকে কিছু না বলে ওর বন্ধুর কাছে গেল। কাশফিয়া ছেলেটার চলে যাওয়া দেখে বলে, আরে এই বলালা, আমার চিপসের ক্ষতিপূরণ দিয়ে যান। এই
ছেলেটা কাশফিয়ার ডাকে পাত্তা না দিয়ে চলে যায়। আর কাশফিয়া রাগে মুখ ফুলিয়ে রোদেলাদের কাছে যায়। রোদেলারা লাইব্রেরিতে বসে আছে। কাশফিয়া এসে ধপাস করে বসে পড়ে। কাশফিয়াকে এত রেগে আসতে দেখে রোদেলা বলে, কিরে, তোর আবার কি হলো? আর বলিস না, একটা কাউয়ার সাথে সকাল সকাল দেখা হলো। কাওয়া? হ্যাঁ কাউয়া, কি সুন্দর আমি চিপস খাচ্ছিলাম, কোথা থেকে এসে ওই কাউয়াটা আমার চিপসগুলো ফেলে দিল। আমি আর খেতে পারলাম না। তাই বলি তুই তাকে কাওয়া বলছিস? হ্যাঁ, তার নাম কাউসার, আমি কাউয়াই বলবো। এই মেয়েটাও না পুরো। আচ্ছা চল হোস্টেলে যাই। হ্যাঁ চল। ওরা সবাই হোস্টেলে চলে আসে। দুপুরে খাবার রোদেলা মন মিলে বানায়। তারপর ওরা সবাই খাবার খেয়ে নেয়। নিজের রুমে বসে আদ্রিয়ান রেডি হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। আজকেই সে বাংলাদেশে যাবে। তার রোদেলা ময়ের জীবনে সে ঝুঁকি নেবে না। আদ্রিয়ান গাড়িতে করে এয়ারপোর্টে আসলো। সব কাগজপত্র জমা দিতে ভিসা পাসপোর্ট নিয়ে প্লেনে বসলো। রোদেলাময়, আমি আসছি, খুব তাড়াতাড়ি আমি আসছি। তোমার আদ্রিয়ান আসছে তোমার কাছে, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে রোদেলাময়। চেয়ারে বসে আছে একটা লোক, হাতে তার আদ্রিয়ানের ছবি। লোকটা নিজের মুখের কোণে বাঁকা হাসি রেখে বলে, তুই আমার ছেলে হয়ে আমার সাথে শত্রুতা করছিস। আমার রক্ত তুই, কিন্তু সে আমার সাথে শত্রুতা করলি। যাই হোক, আমার পথের পাতা তুই, তোকে আমি দেখে নেবো আদ্রিয়ান। এক হাতে গরম শিক নিয়ে চেয়ারে বসে আছে আদ্রিয়ান। তার সামনে বসিয়ে রাখা হয়েছে দুইটা ছেলেকে। ছেলে দুটোকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে, যে ঠিক মতো বসতেও পারছে না ছেলেগুলো। আদ্রিয়ানের পুরো চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে ওর চোখ থেকে। আদ্রিয়ান উঠে গরম শিকটা একটা ছেলের বুক বরাবর চেপে ধরলো। শিকটা চেপে ধরতেই ছেলেটা গগন ফাটানো চিৎকার দিল। ছেলেটার চিৎকার যেন আদ্রিয়ানকে এক পৈশাসিক আনন্দ দিচ্ছে। আদ্রিয়ান চিৎকার করে বলে, তোদের সাহস কিভাবে হয় আমার রোদেলাময়ের দিকে নজর দেওয়ার? তোরা জানিস ও আমার কলিজা, আমার দুনিয়াও। তোদের এই চোখ দিয়ে তোরা আমার রোদেলাময়ের দিকে তাকিয়েছিস, আমার রোদেলাময়ের ওড়না ধরেছিস এই হাত দিয়ে। তোদের আমি ছাড়বো না। জন, ইয়েস স্যার। টুইঙ্কেল আর টাইগারের কাছে ওদের নিয়ে আসো। আজকে ওদের পেট ভরে খেতে দাও। জি স্যার। আদ্রিয়ানের কথা মতো ছেলে দুটোকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো একটা বড় সুইমিং পুলে। সেখানে এনে ওদের ফেলে দেওয়া হলো বিশাল সুইমিং পুলে। ফেলে দেওয়ার সাথে সাথে দুটো বড় কুমির ছেলে দুটোকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। ছেলেগুলোর চিৎকার আদ্রিয়ানের ভেতর থেকে শুনতে পাচ্ছিল। আদ্রিয়ান সিগারেট জ্বালিয়ে বাইরে চলে আসলো। এখন রাত 2টা বাজে। গতকালকে আদ্রিয়ান রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। আদ্রিয়ান আগের থেকে রোদেলার সব খবর রেখেছে, যে ঢাকার সে কোথায় আছে, কোন মেডিকেলে আছে। আদ্রিয়ান সকালে উঠে সোজা চলে এসেছে রোদেলার মেডিকেলের কলেজের সামনে। সেখানে এসে আদ্রিয়ান দেখতে পায় দুটো ছেলে রোদেলা আর একটা মেয়েকে বিরক্ত করছে। আদ্রিয়ান গাড়িতে বসেই দেখছিল সবটা। ছেলে দুটোর মধ্যে একজন রোদেলার ওড়নায় হাত দিয়েছিল। আদ্রিয়ান আর বসে থাকতে না পেরে বেরিয়ে আসতে নিলে দেখতে পায় কয়েকজন লোক রোদেলা আর অন্য মেয়েটাকে সাহায্য করছে। তবে আদ্রিয়ান কি বসে থাকার মতো ছেলে? তার রোদেলার দিকে কেউ হাত বাড়িয়েছে, তাকে কি সে এমনি এমনি ছেড়ে দিতে পারে? আদ্রিয়ান তা তো পারে না। ঠিকই ছেলেগুলোকে তুলে নিয়ে এসেছে আর ইচ্ছা মতো মার দিয়েছে। আর তারপরও কি হলো তা তো দেখলেনি সবাই। আদ্রিয়ান ওর রুমে এসে রোদেলার একটা ছবি হাতে নিল। ছবিটাতে রোদেলা একটা লাল সাদা শাড়ি পরা, চুলগুলো খোলা, হাতে লাল চুড়ি পরা। আদ্রিয়ান ছবিটার একটা চুমু দিয়ে বলতে লাগলো, নেশাময়, তোমার নেশায় আমি সব সময় আসক্ত থাকি। এই নেশা জিনিসটা এত ভয়ঙ্কর যে তোমাকে না দেখলে জানতাম না। মদের নেশার থেকেও বেশি নেশাল হচ্ছে প্রেমের ভালোবাসার নেশা। শুধু এই দুনিয়ার ভালোবাসার নেশা যে পড়েছে সেই আসক্ত হয়ে গেছে নেশায়। নেশায় তুমি আমার ভালোবাসা, তুমি আমার নেশা, তুমি আমার প্রেমের নেশা। নেশাময় তুমি আমার প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার ছবিটা বুকে নিয়ে রকিং চেয়ারে বসে ঝুলতে লাগলো আর আস্তে আস্তে পাড়ি দিল ঘুমের শহরে। সকালে রোদেলা আর মন নাস্তা বানাচ্ছে আর কাশফিয়া রুবা মিলে ঝগড়া করছে, তাও একটা জামা নিয়ে। ওই রুবা পুবা, এইটা আমারই দে।
এইটা আমি পরমু। কাশফিয়া ঘাসফিয়া তুই এটা আমার দে, এটা আমি পরমু। না, এইটা আমি পরমু, তুই ওইটা পর। তুই ওইটা পর, আমি এইটা পরমু। পেতনির ঘরের নাতনি, এইটা আমি পরমু। চামচিকার ঘরের বউ, এইটা আমার দে। ওদের দুজনের ঝগড়া শুনে রোদেলা আর মুন রুমে আসলো। পুরো রুম দুজনে জামা কাপড় দিয়ে ভরে ফেলেছে। মুন এই অবস্থা দেখে ওদের দুজনকে বলে, তোরা এগুলো কি করছিস? রুমের অবস্থা 10 মিনিটের মধ্যে রুম না গুছাইলে আজকে তোগো দুইটারে দিয়া সব কাজ করামো। তাড়াতাড়ি রুম গোছা। মুনের কথা শুনে দুজনে ঝগড়া বাদ দিয়ে রুম গোছাতে লেগে পড়ল। তারপর চারজনে নাস্তা করে বেরিয়ে পড়ল কলেজের জন্য। কলেজে এসে দুটো ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে ওরা চারজন। হাঁটতে হাঁটতে হঠাৎ কাশফিয়ার চোখ গেল কাউসারের দিকে। কাউসার ব্যাট হাতে ব্যাটিং করছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটা ফাঁকে ফাঁকে শার্টের হাতার কপাল মুছে নিচ্ছে। কাশফিয়া এক মনে কাউসারকে দেখছে। রোদেলা কাশফিয়াকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কিরে ওদিকে তাকিয়ে আছিস কেন? ওই যে কাউয়া। কাউয়া কই কাইরা? মন আকাশের দিকে তাকিয়ে বলে, এখানে কাওয়া কই? আরে এইটা আসমানের কাউয়া না, এটা জমিনের কাউয়া। ওই যে দেখ মাঠে খেলতেছে, ওইটাই কাউয়া, যে কাল আমার চিপস ফেলিয়ে দিচ্ছিল। কাশফিয়ার কথা শুনে রোদেলা, রুবা, মুন সেদিকে তাকালো। রুবা ছেলেটাকে দেখে বলে, তুই পোলাটারে কেমনে কাওয়া বলিস বই? ওয়ে কি কাওয়ার মতো কাকা করেনি? কাকা না করলেও ও কাউয়া, বুঝছস? কালকে আমার চিপস গুলো ফালাইয়া দিল, তার ক্ষতিপূরণও দিল না। কাউয়া কোন হানকার। বইন থাম, আর এমন করিস না। 10 টাকা দামের চিপসের জন্য তুই এক নিরীহকে খাওয়া বানিয়ে দিছিস। যা বলছিস, চল তোরা চল। তারপর ওরা বাকি ক্লাস করে বাসা চলে আসে। রাতের দিকে রোদেলার ফোনে ওর ভাই রাফসান কল দেয়, ভিডিও কল। রোদেলা ফোন রিসিভ করে ভাইয়ের সাথে কথা বলতে থাকে। আর রোদেলার পাশে বসে মুন রাফসানকে দেখছে। রাফসান কথা বলার ফাঁকে ফাঁকে মুনকে নোটিস করছে, কিন্তু কিছু বলছে না। কথা শেষ করে রোদেলা কল কেটে দিল। রোদেলা ফোন রেখে মুনকে বলে, তুই যেমন করে ভাইয়াকে দেখছিলি মনে হচ্ছিল খেয়েই ফেলবি। এভাবে দেখার কি আছে? আর তুই ভাইয়াকে বলে দিস না কেন তোর মনের কথা? বই হইছে, তোর ভাই যেই রাগী মনে নাই? আমাদের স্কুলে থাকতে এক মেয়ে তাকে প্রপোজ করেছিল। ভাইয়া তোকে আনতনি তো সেই সময় ভাইয়াকে দেখছিল মেয়েটা। ভাইয়া মেয়েটাকে কি থাপ্পড় টানা দিয়েছিল রে বাবা, আমার তো এখনো ভাবলেই ভয় লাগে। না বাবা, আমি বলে ওই রকম থাপ্পড় খেতে চাই না। তাহলে তুই বসে বসে মুড়ি খা। পরের দিন আদ্রিয়ান নিজের অফিস রুমে বসে আছে। আজকে দুটো ড্রাগ পাচারকারী গ্যাংদের ধরবে ওরা। আদ্রিয়ান মাফিয়া হলেও খারাপ কাজ করে না, বরং খারাপ অন্যায়কারীদের শাস্তি দেয় নিজ হাতে। আদ্রিয়ান বসেছিল, তখন ওর কেবিনে কেউ টোকা দিল। আদ্রিয়ান কামিং বলে আবার ল্যাপটপে চোখ মন রাখলো। কেবিনে একজন প্রবেশ করেই ওর নাম নিল, আদ্রিয়ান বেবি। আদ্রিয়ান ডাকটা শুনে সামনে তাকালো। লিজা এসেছে ওর কেবিনে। লিজা মেয়েটা আদ্রিয়ানের অনেক আগের চেনা। লিজা পেশায় একজন ড্যান্সার। আদ্রিয়ান যেই ক্লাবে গুলায় সিডনিতে যেত, সেখানে লিজা ডান্স করত। একটা সময় আদ্রিয়ানের সাথে ওর পরিচয় হয়। আদ্রিয়ান ওকে অনেক ব্যাপারে হেল্প করেছে। লিজা আদ্রিয়ানকে পছন্দ করে, আসলে পছন্দ না, ভালোবাসে। কিন্তু আদ্রিয়ান ওকে এসবে পাত্তা দেয় না। লিজা প্রায় ওর মনের কথা আদ্রিয়ানকে বলে, কিন্তু আদ্রিয়ান সোজাসুজি না করে দেয়। লিজা মাস খানেক আগে বিডিতে এসেছে। সে গতকাল জানতে পেরেছে আদ্রিয়ান দেশে এসেছে, তাই সোজা চলে এসেছে ওর অফিসে। লিজা একটা পাতলা শাড়ি পরেছে, সে ওর পেট কোমর সব দেখা যাচ্ছে। আদ্রিয়ান লিজার বিরক্তি নিয়ে একবার তাকিয়ে ল্যাপটপের দিকে আবার তাকালো। লিজার আদ্রিয়ানের এই ইগ্নোনেস সহ্য করতে পারছে না, তাই লিজা আদ্রিয়ানের কাছাকাছি গেল। লিজা আদ্রিয়ানের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখতেই আদ্রিয়ান এক ঝটকে হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, হোয়াট হ্যাপেন লিজা? আমি তোমাকে আগেও বলেছি আমার গায়ে এসে পড়বে না। আমার এসব পছন্দ না। কি চাই তোমার? কেন এসেছো এখানে? কি টাকা লাগবে? টাকা লাগলে কিছুক্ষণের মাঝে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
তুমি এখন যাও এখান থেকে। লিজা আদ্রিয়ানের কথা শুনে খুব লজ্জা আর অপমানী বোধ করলো। লিজার চোখে পানি এসে গেছে। লিজা আদ্রিয়ানকে বলল, আদ্রিয়ান, আমি এখানে টাকার জন্য না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা কেন তুমি বুঝো না? আই লাভ ইউ আদ্রিয়ান। আদ্রিয়ানের কাছে লিজার এগুলো অসহ্য লাগছে। আদ্রিয়ান লিজাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, এখনই তুমি এইখান থেকে বেরিয়ে যাও। আমি আগেও বলেছি আমি তোমাকে একজন ফ্রেন্ডের মতো দেখি। তোমাকে আমি ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমি কখনো কল্পনাও করতে পারি না। সো প্লিজ এইসব ফালতু কথা বলো না আর এখান থেকে যাও। আদ্রিয়ানের কথা শুনে লিজা রাগে ক্ষোভে বেরিয়ে আসে আর আদ্রিয়ান আবার গিয়ে নিজের সিটে বসে। এদিকে রুবা রাস্তায় এসেছে দোকান থেকে কিছু জিনিস কিনতে। রুবা দোকান থেকে জিনিস কিনে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রুবা রাস্তার পার করার সময় হঠাৎ পা পিছল করে পড়ে যেতে নেয় আর তখন কেউ ওকে ধরে ফেলে। রুবা ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলে ভয়ে। তখনই ওকে ধরে থাকা লোকটা বলে, রাস্তায় চলার সময় কি আকাশে চোখ রেখে হাঁটেন? আদ্রিয়ানের সামনে বিছানায় শুয়ে আছে রোদেলা। অজ্ঞান হয়ে পড়ে আছে সে। রোদেলার মাথায় আঘাত পাওয়া সেখানে ব্যান্ডেজ করে দেওয়া। এখন সোফায় বসে আছে সে। আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে সে। আদ্রিয়ান রোদেলার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিয়ান রোদেলার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিয়ান রোদেলার কপালে একটা গভীর চুমু এঁকে দিল। তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। আদ্রিয়ানকে বেরিয়ে আসতে দেখে আরাফ ওর কাছে আসলো। বেরিয়ে আসলি যে? ঘুমাচ্ছে, আর তাছাড়া ওর বান্ধবীরা তো অপেক্ষা করছে ওর কাছে আসার জন্য। আমার এখন এখানে না থাকাই বেটার। বুঝতে পারছি, তুই তাহলে বাসায় চলে যা, আমি এখানে আছি। না, আমি বাসায় যেতে পারবো না। আমার রোদেলাময় এখানে যতক্ষণ আছে আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। তুই বরং ওর বান্ধবীদের ওর কাছে যেতে দে, তারপর ওদের বাসায় পাঠিয়ে দিব। আচ্ছা। আদ্রিয়ানের কথা মতো আরাফ ওয়েটিং রুমে বসে থাকা রুবা, মোনা, কাশফিয়ার কাছে গেল। রুবা, মন, কাশফিয়া বসে আছে ওয়েটিং রুমে। সবার চোখে পানি। রোদেলার জন্য চিন্তায় তিনজনই শেষ। আরাফ রুমে এসে ওদের ডাক দিল। তারপর তিনজনকে নিয়ে রোদেলা কেবিনে গেল। মন, রুবা, কাশফিয়া তিনজন রোদেলাকে এভাবে দেখে খুব কষ্ট পেল। দেখা শেষ করে আরাফ ওদের বাসায় যেতে বলে। ওরা প্রথমে রাজি না হলেও পরে আরাফ হাসপাতালের রুলস, এটা রাত 1টার পর কেউ থাকতে পারবে না। বাধ্য হয়ে ওদের তিনজনকে চলে আসতে হলো। ওরা তিনজন চলে যাওয়ার পর আদ্রিয়ান আবার রোদেলার রুমে আসলো। আদ্রিয়ান রোদেলার পাশের চেয়ার টেনে বসে ওর হাত নিজের হাতের মাঝে নিল। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, সরি জান, আমি তোমাকে সুরক্ষিত রাখতে পারলাম না। আমি আজকেই ঠিক সময়ে আসলে তুমি এই বিপদে পড়তে না। আমাকে মাফ করে দাও জান। আজকে দুপুরের ঘটনা। রোদেলা, মন, রুবা, কাশফিয়া ক্লাস করে বেরিয়েছে। আজকে ফুচকা খাবে তাই। কলেজের ওপর সাইডে হচ্ছে ফুচকার দোকান। মন, রুবা, কাশফিয়া রোদেলা রাস্তা পার করে ফুচকা খেতে গেল। ফুচকা খেয়ে চারজনে এখানে এখন হোস্টেলে ফিরবে। রোদেলা রাস্তায় দাঁড়ানো, তখন পেছন থেকে কেউ ওকে ধাক্কা মারে। রুবা, মন আর কাশফিয়া ওর থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রোদেলাকে ধাক্কা মারার রোদেলা ছিটকে পড়ে যায় আর পাশে থাকা লোহার সাথে খুব জোরে ওর মাথায় আঘাত পায়। রোদেলা চিৎকার করতেই মন, রুবা, কাশফিয়া সেদিকে তাকায় আর দেখে রোদেলার মাথা ফেটে রক্ত ঝরছে। ওরা তিনজন জলদি করে রোদেলার কাছে এগিয়ে গেল। তখন সেখানে আসে আদ্রিয়ান। মূলত সে এসেছিল রোদেলাকে দেখতে। রাস্তায় এত ভিড় দেখে আদ্রিয়ান গাড়ি থেকে বেরিয়ে ভিড় ঠেলে সেদিকে যায় আর গিয়ে রোদেলাকে ওই অবস্থায় দেখে পা থমকে যায় আদ্রিয়ানের। কেমন জানি নিজের শক্তি হারিয়ে ফেলছে এমন লাগছিল তার। আদ্রিয়ান তবুও নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি রোদেলাকে সবার মাঝ থেকে করে তুলে নেয় আর গাড়িতে তোলে আর ওদের তিনজনকে বলে গাড়িতে এসে বসতে। আদ্রিয়ানের হাত কাঁপছে ড্রাইভিং করতে, তবুও খুব তাড়াতাড়ি ড্রাইভিং করে সে রোদেলাকে হাসপাতালে নিয়ে আসে। এখানে
আদ্রিয়ানের এক ক্লোজ ফ্রেন্ড আরাফ আহমেদ আছে। পেশায় সে ডাক্তার। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে হাসপাতালের ভেতরে নিয়ে আসে। নার্সরা রোদেলার এই অবস্থা দেখে তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসে। এর মাঝে আরাফও চলে আসে। আরাফ রোদেলাকে দেখে চিনতে অসুবিধা হয়নি, এতে তার এই পাগল বন্ধু রোদেলাময়। আরাফ জলদি করে রোদেলাকে ওটিতে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ওটি থেকে বের হয় আরাফ আর জানায় ভয়ের কিছু নেই, রোদেলা ঠিক আছে। এরপর রোদেলাকে কেবিনে দিয়ে আসা হয় মুন, রুবা, কাশফিয়া। রোদেলার চিন্তায় আদ্রিয়ানের দিকে খেয়ালই করেনি তেমন। এখন আদ্রিয়ান রোদেলার হাতটা নিজের হাতের মাঝে রেখেই বলতে থাকে, যে তোমাকে এইভাবে আঘাত করতে চেয়েছে আমি তাদের ছাড়বো না। তাদের আমি আমার টুইঙ্কেল আর টাইগারের ডিনার বানাবো। আদ্রিয়ান রোদেলার হাতের পিঠে চুমু দিয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে আর ভাবছে। জ্ঞানী লোকেরা ঠিকই বলে, মেয়েরা ঘুমন্ত অবস্থায় যেই স্বর্গ সুন্দরের অধিকার জেগে থাকলে অতটা সুন্দর লাগে না। তোমাদের মাঝে আসলে একটা নেশা আছে, নেশাময়। কি যে নেশা তা আমি জানি না। আচ্ছা, এই নেশা নাকি শুধু ভালোবাসার নেশা? না, ভালোবাসা না। এইটা তোমাকে নিচে করে পাবার, তোমাকে নিজের কাছে রাখার, তোমাতে ডুবে যাওয়ার নেশা। আমি এমনভাবে তোমাকে আসক্ত যে মানুষ নেশায় এতটা আসক্ত হয় না। মাদকের আসক্তি থেকেও ভয়ঙ্কর আসক্তি তুমি আমার। প্রেমের এমন এক অজানা আসক্তি তুমি আমার, যে নেশা ধরে যার মাঝে থাকলে তুমি আমার এমন এক প্রেমময় আসক্তি। এদিকে রুবা জানালার কাছে বসে আছে। আজকে দুপুরে আবার পরশুর লোকটার সাথে দেখা হলো হাসপাতালে। সে যে ডাক্তার রুবা তা জানতো না, আর জানবেই বা কেমন করে। প্রথম দেখায় যেভাবে বকা দিয়েছে বোঝার কোনো উপায় ছিল না সে ডাক্তার না টিচার। সেদিন রুবাকে বাঁচিয়ে কতগুলো কথাই না শোনালো বেচারিকে আরাফ। ভয়ে লজ্জায় রুবা কিছুই বলেনি সেদিন। আর আজকে আবার লোকটাকে দেখে বেশ চমকে গেছিল রুবা। মুন ফ্রেশ হয়ে এসে তোয়ালে বিছানায় রাখতে রাখতে রুবার দিকে তাকিয়ে দেখে ও কি জানে চিন্তায় বিভোর। মুন এসে রুবার কাঁধে হাত দিয়ে বলল, কিরে, কি চিন্তা করছিস? রুবা মুনের কথায় ঘোর কাটে। রুবা বাহিরের দিকে তাকিয়ে বলে, কিছু না রে, ভাবছি রোদেলার কি অবস্থা। রোদ এখন ভালো আছে, ডাক্তার তো বলল, আর কালকে সকালে আমরা ওর কাছে যাব। আচ্ছা, আরে শোন, আজকে যে লোকটা রোদেলাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাকে তো আর দেখলাম না। লোকটাকে ধন্যবাদ দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, ঠিক বলছিস, আমরা তো খেয়াল ছিল না। ইস, লোকটা আমাদের উপকার করলো আর তাকে ধন্যবাদও দিলাম না। কাশু কই? ঘুমিয়ে গিয়েছে এসে, সারাদিন অনেক ক্লান্ত গিয়েছিল। ও হ্যাঁ, চল আমরা শুয়ে পড়ি। এরপর ওরা দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালের দিকে আরাফ রোদেলাকে দেখতে ওর কেবিনে আসে। কেবিনে এসে দেখে আদ্রিয়ান রোদেলার একটা হাত নিজের মাঝে নিয়ে ঘুমিয়ে আছে মাথা বেটে দিয়ে। আরাফ সেটা দেখে নিজে নিজে মনে করে, কতটা পাগল তুই ওর জন্য আদ্র। যে আদ্র কোনো মেয়েকে পাত্তা দিত না, সে আদ্র একটা মেয়ের জন্য এতটা পাগল, এতটা ভালোবাসে একটা মেয়েকে। উপরওয়ালার কাছে একটাই দোয়া, তোকে আর রোদেলাকে সে আলাদা না করে, তাহলে যে তুই মরে যাবি। আরাফ আস্তে করে এসে আদ্রিয়ানকে কয়েকবার ডাক দেয়। আদ্রিয়ান ঘুমো ঘুমো চোখে চোখ মেলে তাকায়। আরাফ আদ্রিয়ানকে বলে, আদ্রিয়ান উঠে পড়, তোর এখন যাওয়া লাগবে। একটু পর রোদেলার বান্ধবীরা চলে আসবে, উঠ তাড়াতাড়ি। আদ্রিয়ান আরাফের কথা শুনে উঠে পড়ে। উঠে রোদেলার দিকে তাকায় একবার। কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। আচ্ছা, তাহলে আমি এখন যাচ্ছি। আদ্রিয়ান চলে যেতে নিলে আরাফ বলে, আরাফ শোন। হ্যাঁ বল। আরাফ আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলে, তুই তো জানতিস তুই বিডিতে আসলে তোর শত্রুটা তা না জেনে থামবে না। তুই তো জানতি আদ্র, তুই ভিডিওতে আসলে তোর শত্রুরা তা না জেনে থাকবে না। আর জানার পর হাত পা গুটিয়ে তারা বসে থাকবে না। তারা তো জানে তোর দুর্বলতা রোদেলা, সেখানেই তারা আঘাত করেছে। তুই সব জেনে তাকে কেন তোর কাছে নিচ্ছিস না? আমি সবই জানি, যখন সময় আসবে তখন আমি ওকে ঠিকই আমার কাছে নিয়ে আসবো। আর রোদেলা যখন সিলেট ছিল তখন আমার ভয় কিছুটা হলেও কম ছিল,
কারণ ওর বাবা ভাই ছিল ওর পাশে। এখনও ঢাকায় আসছে, তাই আমি বিডি চলে এসেছি। আর আমি এখান থেকে আরও ওকে সেফ বাড়িয়ে দেব, আর যে এই কাজটা করেছে তাকেও আমি ধরবো। আদ্রিয়ান কথাগুলো বলে বেরিয়ে গেল, আর আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল আরাফ। আদ্রিয়ান যাওয়ার কিছুক্ষণ পরেই রুবা, মুন, কাশফি আসে। সাথে করে রোদেলার জন্য স্যুপ নিয়ে এসেছে। রোদেলার জ্ঞান ফিরবে কিছুক্ষণ পরেই বলে জানিয়েছে আরাফ। আরাফ গতকাল খেয়াল করেনি রুবাকে, তবে আজকে সকালে খেয়াল করেছে সে রুবাকে। রুবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে আরাফের দিকে তাকায়নি একবারও। কেমন লজ্জা লাগছে তার। আরাফ সেটা দেখে মুচকি হাসে। আদ্রিয়ান বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসে সুইমিং পুলে ওর টুইঙ্কেল আর টাইগারের কাছে। আদ্রিয়ান সুইমিং পুলের টাইসে এসে বসেছে। তাকে দেখে টুইঙ্কেল আর টাইগার ওর কাছে উঠে আসে। আদ্রিয়ান ওদের আদর করে দিচ্ছে, আর ওরা চুপ করে আদর নিচ্ছে। পাশে দাঁড়িয়ে সাইমন তা দেখছে। তার কুমিরগুলোকে দেখলেই ভয় লাগে। সেখানে আদ্রিয়ান তাদের সাথে বসে। আদ্রিয়ান ওদের আদর করার মাঝে সাইমনকে বলল, সাইমন, কিছু জানতে পারলে কে এমন করেছে? হ্যাঁ স্যার, কোবরা গ্যাংয়ের লোক। তাহলে বসে আছো কার জন্য? তুলে নিয়ে এসো। জি স্যার। আদ্রিয়ান ওদের আদর করে উঠে চলে আসে। এখন তার অনেক কাজ আছে। তার রোদেলাময়কে সেফ রাখা সব থেকে বড় কাজ এখন তার জন্য। বাটিতে করে রোদেলাকে স্যুপ খাইয়ে দিচ্ছে মন। তার পাশে বসে রুবা আর কাশফিয়া। রোদেলার জ্ঞান ফিরেছে অনেক সময় হয়েছে। জ্ঞান ফিরে প্রথমে সে বুঝতে পারছিল না সে এখানে কেন। পরে মন তাকে সব খুলে বলে যে ওই দিন রাস্তায় কিভাবে সে পড়ে গিয়েছিল, তার মাথায় আঘাত পেয়েছিল। রোদেলা সব শুনে একটু চমকে যায়। একটা অচেনা লোক তাকে এভাবে সাহায্য করেছে যে ভাবতে পারেনি। রোদেলা স্যুপ খেতে খেতে মনকে বলল, মন, ভাইয়া কি ফোন দিচ্ছিল? কিছু জানাস নি তো আবার? না, তোর আমার পাগল মনে হয়? রাফসান ফোন দিয়েছিল, কিন্তু আমি বলছি যে তুই ঘুমিয়ে আছিস। সারাদিন অনেক ক্লান্ত ছিলি, তাই এখন ঘুমাচ্ছিস। কাল সকালে ফোন দেই যেন। ভালো করছিস। ভাইয়া জানলে অহেতুক চিন্তা করতো, বাবাও চিন্তা করতো। আমাকে বাসায় যেতে দিবে কবে? ডাক্তার সেই বিষয়ে কিছু বলেনি। কিরে, তোর রাফসান ভাই না বলে নাম ধরে ডাকস কেন? কোনোদিন শুনছ জামাইরে বাই ডাকতে? এখন জামাইকে বাই ডাকলে পরে কি তাকে জামাই বাইয়া ডাকবো? তাই এখন থেকে নাম ধরেই ডাকবো। জামাই ভাইয়া নামটা জোস, কিন্তু একদিকে ভাইও পাবি, একদিকে জামাইও পাবি। সেই হবে কিন্তু মনু। আসলে তোর তো ভাই নাই, তুই একদিকে জামাই পাবি, আবার ভাইও পাবি। দুইটা শখ তোর পূরণ হইব। দূর, ভাল লাগে না, তোরা সব সময় এমন করস। মনের গাল ফোলানো দেখে তিনজন হেসে দিল। ওদের হাসির মাঝে আরাফ কেবিনে আসলো। আরাফকে দেখে রুবা চুপ হয়ে যায়। আরাফ কেবিনে এসে রোদেলার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, কি অবস্থা ভাবি? বলেই আরাফ জিপায় কামড় দিল আর নিজেকে বলল, এটা কি বললি তুই? এখন এই মেয়েটা কি মনে করবে? রোদেলা আরাফের মুখে ভাবি ডাক শুনে বলল, ভাবি? সরি, মানে বাবির সাথে মাত্র কথা বলে আসলাম তো, তাই আপনাকে ভাবি দেখে ফেলছি। ইনুয়ে, আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা ডাক্তার ভাইয়া, আমি বাসায় কবে যেতে পারবো? আজকের দিনটা থাকতে হবে, কিছু টেস্ট করিয়ে দেখবো সব ঠিক আছে কিনা। আগামীকাল চলে যেতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আরাফ একবার রুবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। এই সকালে তার মেয়েটার সাথে কি একটা কাণ্ডই না হলো। ভাবতে আরাফ মুচকি হাসলো। সকালে কিছু ঘন্টা আগে মুন আর কাশফিয়া রোদেলার কেবিনে অপেক্ষা করছিল, আর রুবা কেবিন থেকে বাইরে এসেছে পানি নিতে। রুবা পানি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন আবার স্লিপ করে পড়ে যেতে নেয়, আর ওকে কেউ আবার ধরে ফেলে। রুবা তাকিয়ে দেখে আরাফ তাকে ধরে আছে। আরাফ রুবাকে সোজা করে দাঁড় করিয়ে বলে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারো না নাকি? যখন দেখি আকাশে তাকিয়ে হাঁটো। রুবা আরাফের কথা শুনে মাথা নিচু করে বলে, সরি, আসলে খেয়াল করিনি। স্লিপ করে পড়ে যেতে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাকে আবার ধরার জন্য। রুবা কথাটা বলে চলে আসতে নিলে আরাফ পেছন থেকে বলে, চেন খোলা।
আরাফের কথা শুনে রুবা দাঁড়িয়ে যায় আর অবাক চোখে আরাফের দিকে তাকিয়ে বলে, কি চেন খোলা। চেন খোলা মানে? কিসের চেন খোলা? আরাফ এবার রুবার কাছে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার জামার পিছনে চেন অর্ধেক খোলা। আরাফের কথা শুনে রুবা লজ্জা আর অবাকের সাথে পেছনে হাত দিয়ে দেখে আসলেই জামার চেন খোলা। রুবা লজ্জায় শেষ। রুবা আরাফের দিকে লজ্জায় তাকাতে পারছে না। আরাফ জিনিসটা বুঝতে পেরে একজন নার্সকে ডাকে আর বলে রুবার ব্যাপারটা। নার্স রুবার চেনটা আটকে দিল। রুবা এক দৌড়ে চলে যায় কেবিনে। আর আরাফ রুবার এই অবস্থা দেখে হেসে দেয়। সকালের ঘটনা মনে করে রুবাও এখনো লজ্জা পাচ্ছে। এই শয়তান চেনটার খোলার দরকার কি ছিল, তাও আবার ওই ডাক্তারের সামনে। মন রোদেলার কাছে থেকে গেছে আর রুবা কাশফিয়াকে কলেজে পাঠিয়ে দিয়েছে। রুবা আর কাশফিয়া কলেজে এসে ক্লাস করে নিল। রুবা কিছু জিনিস কেনার জন্য পাশের ক্যান্টিনে গেল আর কাশফিয়া কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। তখন ওর চোখে যায় গেট দিয়ে আসা কাউসারের দিকে। কাউসার একটা নীল কালারের ক্রিকেট গেঞ্জি পরা, চুলগুলো ঘামে ভিজে আছে। কাশফিয়া হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু কাউসার সেদিকে পাত্তা না দিয়ে ওর বন্ধুদের কাছে চলে যায়। কাশফিয়া নিজ মনে মনে বলে, বাপরে, এই কাউয়া তো সেই নাম কাউয়া হলে মেলা স্টাইলিশ। রুবা জিনিস কিনে কাশফিয়াকে নিয়ে হোস্টেলে গেল। ওরা রান্না করে নিয়ে যাবে মুন আর রোদেলার জন্য। এদিকে আদ্রিয়ান বসে আছে ওর অফিসের কেবিনে। কোবরা গ্যাংয়ের লিডারের ব্যাপারে এখনো কিছু জানতে পারেনি। কে সে, কোথায় আছে কিছু জানতে পারিনি। আদ্রিয়ান সকালে আরাফকে কল দিয়ে রোদেলার খবর নিয়েছে। রোদেলার জ্ঞান ফিরেছে শুনে আদ্রিয়ানের অনেক খুশি হয়েছে। আদ্রিয়ান উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। নেশাময়, তোমার এই একদিনের চুপ থাকাটা আমাকে অনেক পুড়িয়েছিল, তাই ভেবেই পাই না তোমাকে এভাবে। আমার নেশাময় সব সময় প্রাণবস্তু থাকবে। তার সেই হাসি, দুষ্টুমি, কথা বলা আমাকে বারবার তার নেশায় ফেলবে। নেশাময়, তোমাকে নিজের করে পাওয়ার নেশাটা বড্ড বেড়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেশাময়। ভালোবাসি নেশাময়। রোদেলার বাড়িতে রোদেলার বাবা আর মা সোফায় বসা। রোদেলার বাবা অনেকক্ষণ ধরে কিছু ভাবছে দেখে রোদেলার মা তাকে বললেন, কি ভাবছো তুমি তখন থেকে? ভাবছি মেয়েটাকে ঢাকা পাঠালাম, একা একা সামলাতে পারবে তো? আরে ওর সাথে মুন, রুবা, কাশু আছে। ওরা চারজন একসাথে থাকলে কেউ ওদের কিছু করতে পারে নাকি? হ্যাঁ, সেটাও কথা। আমি একটা কথা ভাবছি, কি? এবার রাফসানের বিয়েটা দিয়ে দেই। ওর নিজের কোম্পানি, নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন ওকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। আমিও তাই ভাবছিলাম। তাহলে তো মেয়ে দেখতে হয়। মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার পছন্দ আছে। কিন্তু রাফসানকে একবার জিজ্ঞেস করা উচিত না ওর কোনো পছন্দ আছে কিনা? হাজার হোক এই যুগের ছেলে, থাকতেও তো পারে, তাই না? হ্যাঁ, তুমি ওকে আসলে জিজ্ঞেস করে আমাকে জানিও। আচ্ছা। হাসপাতালে রুবা আর কাশু খাবার নিয়ে এসেছে। মুন প্রথমে রোদেলাকে খাই দিয়েছে, তারপর ও নিজে খেয়েছে। রোদেলাকে নার্স এসে মেডিসিন দিয়ে গেছে। মেডিসিন খেয়ে রোদেলার ঘুমিয়ে গেছে। রোদেলা ঘুমানোর পর আরাফ এসে ওদের তিনজনকে নিয়ে গেছে। ওরা তিনজন ওয়েটিং রুমে বসেছিল। ওদের ওয়েটিং রুম দিয়ে আরাফ আদ্রিয়ানকে মেসেজ দেয়। আদ্রিয়ান মেসেজ পেয়ে মাস্ক আর টুপি পরে নেয় যেন ওকে কেউ না চিনতে পারে। আদ্রিয়ান ওদের চোখের আড়ালে রোদেলার কেবিনে গেল। রোদেলা ঘুমে থাকায় আদ্রিয়ানকে তো দেখতে পাচ্ছে না, কিন্তু আদ্রিয়ান তার নেশাময়কে দেখার পিপাসা মেটাচ্ছে। আদ্রিয়ান রোদেলার কাছে এগিয়ে ওর পাশে বসলো। আদ্রিয়ানের কাছে এখন রোদেলাকে বাচ্চা লাগছে, যে বাচ্চা কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। আদ্রিয়ান হালকা হেসে ওর কপালে একটা ছোঁয়া দিল। আদ্রিয়ান যেদিন প্রথম রোদেলাকে দেখেছিল সেদিন তাকে একটা বাচ্চা লাগছিল। একটা বাচ্চা মেয়ে একটা স্কার্ট টপস পরে দুই পাশে দুইটা ঝুঁটি করে কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছে। সেই সময়টাতেও আদ্রিয়ানের রোদেলাকে একটা বাচ্চার ন্যায় মনে হয়েছে। আদ্রিয়ান সেই প্রথম দেখায় কোনো মেয়েকে এত নিখুঁতভাবে চেয়ে দেখেছে। সেদিনের পর থেকে আদ্রিয়ানের জীবনে তার নেশাময়ী তার আসক্তি হয়ে গেছে, আর একমাত্র প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে,
প্রথম দেখাই কেউ কাউকে এতটা আসক্ত করতে পারে তা তোমাকে না দেখলে জানতাম না। জানো নিশাময়, অনেকে বলে মেয়েদের সাজে লাগে সুন্দর, কিন্তু আমি বলি একটা মেয়েকে হাসলে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর আর সাজলেও হতে পারে না। তোমার হাসির প্রেমে বহুবার পড়েছে, তোমার সব কিছুর প্রেমে নতুনভাবে নতুন করে পড়ি। দেখতে দেখতে 4 দিন চলে গেছে। রোদেলা এখন একদম সুস্থ আছে। হাসপাতাল থেকে বাসায় চলে এসেছে। রোদেলা বাসায় এসে একদম রেস্টে আছে। মুন, রুবা, কাশু ওকে রেস্ট রেখেছে। আজকে রোদেলা কলেজে যাবে। অনেক দিন হয়েছে যায় না সে। অনেক ক্লাস তার মিস গিয়েছে। রোদেলা রেডি হচ্ছে। একটা কালো রঙের 3 পিস পরেছে সে। চুলগুলো বেনি করে নিয়েছে। হাতে ঘড়ি পরে ব্যাগ নিয়ে রেডি সে। 4 জনেই রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের জন্য। কলেজে এসে ওরা দেখলো কলেজে কিসের আয়োজন করা হচ্ছে। ওরা 4 জন বুঝতে পারলো না কিসের আয়োজন করা হচ্ছে। ওরা 4 জন ওদের ক্লাসে গিয়ে অন্যদের থেকে জানতে পারলো আজকে কলেজের নতুন টেস্টই আসবে, সেই জন্য কলেজের আয়োজন করা হচ্ছে। রোদেলারা কথায় কথায় জানতে পারে নিউ ট্রাস্টির নাম আদ্রিয়ান খান আমান। অনেক মেয়েরা নাম শুনেই কানাকানি শুরু করে দিয়েছে, কিন্তু মেয়েরা এভাবেই বলেছে, ইস, নামটা তো জোশ না, জানি লোকটা কত জোশ হবে। হ্যাঁ, যদি হিন্দু হয় তাহলে আমি শিওর তাকে পটাবো। এসব কথা শুনে রোদেলা মুনকে বলে, দেখ, মাত্র নাম শুনেই এমন করছে, আসলে তো মনে হয় খেয়ে ফেলবে। যা বলছিস, আমি তো ভাবি ওই বেটা যদি বুইড়া হই তাইলে কি হইব। এদের এই এত স্বপ্নগুলো হবার আগেই শেষ হয়ে যাবে, তাতে আমার কি? আমার তো আমার রাফসু আছে না, আমার ওই সবের দিকে কোনো নজর নাই। রাফুকে আবার? আরে রাফসানের কথাই বলছি, রাফসানকে আমি রাফু বলি। ও ও, রাফুদা, জামাই ভাইয়া। আচ্ছা চল চল, ওদিকে যাই। তারপর ওরা চলে আসে নিচে ক্যাম্পাসে। ঘণ্টাখানেক বাদেই চলে আসে সবার অপেক্ষিত মানুষটা। একটা ব্ল্যাক গাড়ি কলেজের গেট দিয়ে ঢুকলো। সবাই তাকিয়ে আছে সেটার দিকে। গাড়িটা থামার পর গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, কালো সানগ্লাস পরা আদ্রিয়ানের আজকের লুক যে কোনো মেয়েকে তার প্রতি খেয়াল করার জন্য যথেষ্ট। রোদেলা সহ সবাই তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। প্রিন্সিপাল একটা ফুলের বুকে নিয়ে আদ্রিয়ানের কাছে গিয়ে তাকে স্বাগতম জানালো। একে একে সবাই এসে তাকে স্বাগতম জানালো। এরপর আদ্রিয়ানকে নিয়ে প্রিন্সিপাল সবার সাথে পরিচয় করে দিল। মেয়েরা আদ্রিয়ানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু আদ্রিয়ানের চোখ সানগ্লাসের ভিতর থেকে শুধু তার নিশাময়ীর দিকে। রোদেলার আদ্রিয়ানকে দেখে থমকে গেছে। আসলেই তার ভাবনার থেকে একদম আলাদা লোকটা। আদ্রিয়ান সবার সাথে পরিচয় হতে হতে এবার রোদেলার কাছে আসলো। আদ্রিয়ান রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আদ্রিয়ান। রোদেলা আদ্রিয়ানের সাথে হাত মিলিয়ে বলে, হ্যালো স্যার, আমি রোদেলা। রোদেলাময়। আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে চমকে গেল রোদেলা। অবাক হয়ে বলল, কি স্যার? নাথিং, নাইস টু মিট ইউ। আদ্রিয়ান বাকিদের সাথে পরিচিত হয়ে প্রিন্সিপালের সাথে চলে যায়। আদ্রিয়ান চলে যেতেই সবাই ওর কথা নিয়ে পড়ল। ও কথা হ্যান্ডসাম, ওর চোখ অমন, ওর ঠোঁট এমন। রোদেলারও মিলে একই আলোচনা করছে। বাবারে, এ তো একদম জেন্টলম্যান। কাউয়া পাত্তা দেয় না। নামের সাথে ভাবেরও মিল আছে। ঠিক বলেছিস। কিন্তু ওনাকে আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছিলাম। তুই আবার একে কই দেখলি? সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা চল, এখানে না দাঁড়িয়ে থেকে আমরা ক্লাসে যাই। হ্যাঁ চল। এদিকে রাফসান ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। তখন রোদেলার মা রাফসানের রুমে আসলো। রাফসানের মা রুমে এসে রাফসানকে ডাক দিল, রাফসান বাবা শোন। রাফসান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ মা বলো। তোর সাথে কিছু কথা ছিল। রাফসান ল্যাপটপ পাশে রেখে ওর মাকে বলে, হ্যাঁ বলো, এদিকে এসে বসে বলো। রোদেলা মা বিছানায় গিয়ে বসলেন। মা বসতেই রাফসান মায়ের কোলে মাথা রাখলো। কতদিন কাজের চাপে মায়ের থেকে আদর খাওয়া হয় না। রাফসানের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, রাফসান শোন, তোর বাবা তোর বিয়ে দিতে চাচ্ছে। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখন তোর বিয়ের বয়স হয়েছে।
তাই তোর বাবা তোকে বিয়ে দিতে চায়। সে জানতে চাচ্ছে তোর কোনো পছন্দ আছে কিনা, থাকলে জানাতে, আমরা তাহলে সেখানেই তোর বিয়ে দিতাম। রাফসান মায়ের কথা মন দিয়ে শুনল। মায়ের দিকে তাকিয়ে সে বলল, আমার কোনো পছন্দ নেই মা, বাবার যেটা ভালো মনে হয় সেটাই করুন। আচ্ছা ঠিক আছে। মা, 3 দিন পর আমি ঢাকা যাচ্ছি, অফিসের কাজে আসবো 1 মাস পর। তাহলে তো 1 মাস পর বিয়ের কথাবার্তা শুরু করি। আর তুই যখন যাচ্ছিস রোদেলাকে সাথে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা। রাফসানের মাথায় আরো কিছুক্ষণ হাত বুলিয়ে রাফসানের মা চলে গেলেন। আর এদিকে রাফসান ফ্যানের দিকে তাকিয়ে নিজে নিজে বলতে লাগলো, আমি তোমাকে কি ভালোবাসি আমি সেটা জানি না, কিন্তু আজকে বিয়ের কথা শুনে খারাপ লেগেছে কেন তোমার জন্য। মনে হচ্ছে তোমার থেকে দূরে সরে যাব, জানি না এটা কেন। রোদেলার কলেজ শেষ করে বাসা চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। রোদেলার মাথায় এখনো আজিয়ান ঘুরছে। কেন জানি লোকটাকে দেখার পর থেকে এমন মনে হচ্ছে রোদেলার বাসায় কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বলে, তারপর একটু ঘুমিয়ে নেয়। সন্ধ্যায় রোদেলা পড়তে বসেছে। মন নাস্তা বানাচ্ছে, রুবা লেখছে, কাশফিয়া মাটিতে মাথা রেখে আর খাটে পা উঠিয়ে দিয়ে বই পড়ছে। তখন হঠাৎ ওদের দরজা কড়া নাড়ে কেউ। রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। দরজার নিচে একটা পার্সেল। রোদেলা পার্সেলটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়েও কাউকে পেল না। রোদেলা পার্সেল নিয়ে রুমে আসলো। রোদেলার হাতে পার্সেল দেখে রুবা মন কাশু অবাক হলো। রোদেলা পার্সেল নিয়ে খাটে বসলো। এটা কে দিল জানি না, দরজার সামনে কে জানি রেখে গেছে। দেখ কি আছে ভিতরে। এভাবে একটা অচেনা পার্সেল খোলা ঠিক হবে? আসছি যখন খুলে দেখি। রোদেলার পার্সেলটা খুললো। অনেকগুলো জামা, চকলেট, চুড়ি, পার্সেল, সাথে একটা চিরকুট। নেশাময়, এগুলো আমার থেকে তোমাকে কিছু ছোট্ট উপহার। অনেক আগে এগুলো তোমার জন্য কিনেছিলাম, আজ পাঠিয়ে দিলাম। আশা করি তোমার ভালো লাগবে। ভালোবাসি নেশাময়। চিরকুট পরে রোদেলা অবাক হয়ে যায়, সাথে বাকিরাও। এ আবার কে এলো রে? নেশাময়, আহা। তোর কোনো গোপন প্রেমী? দূর, কিসের প্রেমিক? আমি তো জানিই না এটা কে দিচ্ছে। আর এই পার্সেল না আছে, না আছে ঠিকানা। আচ্ছা চিন্তা করিস না, দেখ এরপর এরকম করে কিনা, তাহলে রাফসানকে বলবি। রোদেলার পার্সেল রেখে আবার পড়তে বসে যায়। আর বাকিরাও নিজেদের কাজে মন দেয়। রাত 3টা। আজিয়ানের সুইমিং পুলে বেঁধে রাখা হয়েছে একজনকে। আজিয়ান তার সামনে দাঁড়ানো। লোকটার চোখে মুখে আতঙ্ক আর আজিয়ানের মুখে বাঁকা হাসি। কিরে, এখন এত ভয় পাচ্ছিস কেন? আমার জানকে যখন মারতে গিয়েছিলি তখন তো এত ভয় পাসনি, তাহলে এখন কেন ভয় পাচ্ছিস? আজিয়ান, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আজিয়ান লোকটার কথা শুনে হো হো করে হাসতে লাগলো। তারপর চিল্লিয়ে বলল, ক্ষমা? এই আরিয়ানের ডিকশনারিতে ক্ষমা নামক শব্দ নেই। আমার কাছে অন্যায়ের শাস্তি একটাই, আর সেটা তুই এখন দেখবি। আজিয়ান জনকে ইশারা করতেই জন একটা বড় ধারালো চাকু এনে আজিয়ানের হাতে দিল। লোকটা ভয়ে এবার শেষ। সে বুঝে গেছে আজ তার শেষ দিন। এই হাত দিয়েই তো আমার রোদেলাকে ধাক্কা মেরেছিলি, তাই না? এবার বলেই আজিয়ান এক কোপে লোকটার হাত ওর বাহু থেকে আলাদা করে দিল। আর লোকটা গলা কাটা মুরগির মতো ধরফর করতে লাগলো। একে একে কোপ দিয়ে লোকটার পুরো দেহ আলাদা করে দিল। আর সবগুলো খণ্ড টুইঙ্কেল আর টাইগারকে খেতে দিল। আজিয়ান নিজে নিজে বলতে লাগলো, আমার নেশাময় আমার জীবন, ওর দিকে চোখ তুলে তাকালেও তাকে এইভাবে মরতে হবে। আমার নেশাময়ের দিকে কারো হাত বাড়াতে দেব না। আমি খুব শীঘ্রই নেশাময়কে নিয়ে আসবো আমার নিজের কাছে। আদ্রিয়ান আর আরাব বসে আছে এয়ারপোর্টে। আজকে আরাবের বোন আসছে লন্ডন থেকে। আরাব আর আরাবের বোন লন্ডনেই থাকে। আরাবের মা বাবা ওরা ছোট থাকতে মারা গেছে। তারপর ওর চাচা ওদের তার লন্ডনে নিয়ে যান। আরাব ডাক্তারি পাশ করে ডাক্তার হয়ে দেশে চলে আসে, কিন্তু ওর বোন সেখানের স্কুলে থাকায় সে আসতে পারেনি। কিন্তু এখন তার স্কুল শেষ, তাই সে চলে আসছে বাংলাদেশে। আজকে আসছে সে, তাই আরাব আদ্রিয়ান এসেছে তাকে নিতে। আরাফ আর আদ্রিয়ান ওয়েটিং রুমে অপেক্ষা করছে। প্লেন কিছুক্ষণের ভেতরে ল্যান্ড করবে। আধা ঘন্টার ভেতরে প্লেন ল্যান্ড করলো।
আরাফ আদ্রিয়ানের অপেক্ষা করছে কখন আরাফের বোন আসবে। আজ কিছুক্ষণের মাঝে একটা 17 বছর বয়সী মেয়ে আসলো। পরনে তার পিঙ্ক টপস, হাতে লাকেজ, কাঁধে ব্যাগ, চোখে চশমা। আরাফ মেয়েটাকে দেখে বলে, জুই এদিকে। মেয়েটা আরাফকে দেখে খুশি হয়ে তার কাছে জলদি করে এসেই আরাফকে জড়িয়ে ধরে। আরাফ পরম মায়ায় বোনকে জড়িয়ে ধরে। এতদিন পর বোনকে পেয়েছে। জুই আরাফকে ছেড়ে এবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ানকেও সে তার ভাইয়ের মতো ভালোবাসে। আদ্রিয়ান ও জুইকে ছোট বোনের মতো ভালোবাসে। আদ্রিয়ান আরাফ জুইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে। রাফসানরা এসেছে মেয়ে দেখতে আজকে। রাফসান চেয়েছিল ঢাকা থেকে এসে বিয়ের ব্যাপারে জড়াবে, কিন্তু ওর বাবার কথা বিয়ে না হয় পরে করো, কিন্তু মেয়ে দেখতে তো ক্ষতি নেই। তাই আজকে রাফসান ওর বাবা মা এসেছে মেয়েকে দেখতে। মেয়ে রোদেলার বাবার পছন্দের, রোদেলার বাবার বন্ধুর মেয়ে। মেয়ের নাম রিয়া। রাফসানরা বসে আছে সোফায়। তাদের সামনে অনেক নাস্তা দেওয়া হয়েছে। রিয়ার মা বাবার কথা বলছে রাফসানের মা বাবার সাথে। কিছুক্ষণের মাঝে রিয়াকে নিয়ে আসলো ওর বোন রিফা। রিয়াকে রাফসানের সামনের চেয়ারে বসানো হলো। রাফসান তখনও মাথা নিচু করে আছে। বাবার ডাকে মাথা তুলে মেয়ের দিকে একবার তাকায়। রিয়াও মাথা নিচু করে আছে। ওদের আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। বেশ কিছু সময় পর তারা নিচে আসলো। রাফসানের বাবা রাফসানকে জিজ্ঞেস করলো, রাফসান, তোমার কি রিয়াকে পছন্দ হয়েছে? জি বাবা, কিন্তু আমি বিয়ে এখন না, আরো 4 মাস পর করব। কেন? তুমি তো বলেছিলে 1 মাস পর এসেই করবে, তাহলে এখন 4 মাস কেন? বাবা, রিয়ার সেমিস্টার পরীক্ষা 4 মাস পর, পরীক্ষার পর বিয়েটা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আংটি পরিয়ে যাই আমরা, কি বলেন? ঠিক আছে। এরপর রিয়া আর রাফসানের আংটি পরানো হলো আর 4 মাস পর বিয়ের তারিখ ঠিক করা হলো। এদিকে রোদেলারা ক্লাস করছে। ক্লাস শেষ করে রোদেলা আর মুন গেছে তাদের প্র্যাকটিক্যাল জমা দিয়ে আসতে, আর রুবা গেছে ওয়াশরুমে। কাশফিয়া মাঠে এসে দাঁড়িয়ে আছে। তখন একদল মেয়ে এসে ওকে ঘিরে ধরলো। কাশফিয়া প্রথমে ভয় পেয়ে যায়। মেয়েগুলোর মধ্য থেকে একটা সাদা শর্ট ড্রেস পরা মেয়ে এগিয়ে এসে কাশফিয়াকে বলল, এই যে মিস চাশমিশ। জি। মিস চাশমিশ নিউ, তাই না? জি। সো নিউ চাশমিশ, তোমাকে ইদানিং দেখছি আমার কাউসারের দিকে তাকিয়ে থাকো। লিসেন, আমার কাউসারের দিকে যদি নেক্সট তাকাতে দেখি তাহলে খবর আছে তোমার। আপনার কাউসার মানে? বোকা মেয়ে। কাউসার আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর তুমি আমার বফের দিকে তাকিয়ে থাকো, এটাই না করছি। জি আপু, ঠিক আছে। নিশি আর বাকি মেয়েরা চলে গেল। কাশফিয়ার চোখের কোণে পানি জমে গেছে। একদিন কেমন জানি অভ্যাস হয়ে গিয়েছিল কাউসার তার, কিন্তু সে তো অন্য কারো। কাশফিয়া পানিটা মুছে একা একা চলে আসলো হোস্টেলে। রান্নাঘরে রান্না করছে জুই। আজকে ভাইয়ের জন্য নিজ হাতে সব বানাবে সে। আরাফ আদ্রিয়ান বসে আছে সোফায়। দুজনে কফি খাচ্ছে আর কথা বলছে। তুই কি কিছু ভেবেছিস রোদেলাকে নিয়ে? রোদেলাকে খুব শীঘ্রই আমি বিয়ে করে সিডনিতে নিয়ে যাব। কিন্তু ওর বাবা মা ভাই কি মানবে? তাদের মানা না মানা নিয়ে আমার কিছু যা আসে না। রোদেলাকে সেফ রাখাই আমার আসল কাজ। আচ্ছা আদ্রিয়ান, এগুলো ছেড়ে তো দিতে পারিস, তাই না? দেখ, আজ তুই একা, কিন্তু সামনে রোদেলা তোর জীবনে আসবে। অন্তত ওর কথা ভেবে তো ছাড়তে পারিস। হ্যাঁ, ছেড়ে দেব। যেদিন আমি ওই লোকটাকে শেষ করব, আমি আজও ভুলতে পারি না সেই চিৎকারগুলো। আমি জানি সব, কিন্তু এভাবে কতদিন তুই বল? একবার রোদেলার উপর আক্রমণ হয়ে গেছে, এরপর যদি বড় কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তোর কিছু হলে তখন কি হবে ভেবেছিস? আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই চিন্তা করিস না। হয়তো আরাফ আর কোনো কথা বলল না আদ্রিয়ানকে। বেশি কিছু পর জুই ওদের খাবার খেতে ডাকলো। দুজনেই খাবার খেতে চলে গেল। রোদেলা, মুন, রুবা হোস্টেলে এসে দেখে কাশফিয়া শুয়ে আছে খাটে। রুবা এসে কাশফিয়াকে একটা বাড়ি মারে ব্যাগ দিয়ে আর বলে, জুড়েল, তুই আমারে না বলে একা একা আসছোস কেন? জানোস তোরে পুরো কলেজে চুষে বেড়াইছি আমরা। কিরে, তুই তো বলতে আমাদের জানিয়ে আসতে তো পারতিস। জানিস আমরা কত ভয় পাচ্ছিলাম। আরে থাম তোরা দুজনে, একসাথে শুরু করছিস কেন? রোদেলা গিয়ে কাশফিয়ার মাথার কাছে বসলো। কাশফিয়ার গায়ে হাত দিতেই দেখে ওর গায়ে জ্বর। আল্লাহ গো, গা দেখে জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি, দাঁড়া, আমি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করছি। ভালো মেয়েটার কলেজে
গেল? এই জ্বর হঠাৎ আসলো কেন? মন একটা বাটিতে করে পানি আর কাপড় নিয়ে আসলো। রোদেলা পানিতে কাপড় ভিজিয়ে ভালো মতো নিংড়িয়ে সেটা কাশফিয়ার কপালে রাখলো। তারপর তিনজনে ফ্রেশ হয়ে নিল। রূপা ফ্রেশ হয়ে কাশফিয়ার পাশে এসে বসলো আর ওকে একটু পর পর পট্টি ভিজিয়ে দিতে লাগলো। রোদেলা আর মন মিলে রান্না করতে গেল। লিজা আজকে আবার এসেছে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিকালে আরাফের বাসা থেকে অফিসে আসছে। এসে দেখে লিজা এখানে। লিজা আদ্রিয়ানকে দেখে ওর কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে নিলে আদ্রিয়ান সরে যায়। লিজার এতে বেশ অপমান বোধ হয়। আদ্রিয়ান নিজের গায়ের কোট খুলে চেয়ারে বসতে বসতে লিজাকে বলে, তুমি এখানে? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসলাম। হেয়ালি ছেড়ে বলো কেন এসেছ? আমি তোমাকে বিয়ে করতে চাই আদ্রিয়ান। আদ্রিয়ান বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলে, হোয়াট আর ইউ ম্যাড? হ্যাঁ আদ্রিয়ান, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন সেটা বুঝো না? প্লিজ, আই লাভ ইউ, আই ম্যারি ইউ। আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না, আমি রোদেলাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। ফার্দার তুমি যদি আর একদিনে এসে এসব কথা বলেছো, সো ইউ নো আমার টুইঙ্কেল টাইগারের পেটে যেতে 5 মিনিট লাগবে না, তোমার আর ভাবতেও 5 মিনিট লাগবে না। সো নাও লিভ। লিজা আদ্রিয়ানের কথা শুনে ভয়ে রাগে বেরিয়ে আসলো। তবে যেটা জানার সে জেনে নিয়েছে। রাতে কাশফিয়ার জ্বর কিছুটা কমেছে। ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোদেলা। রোদেলা হাতের কিছু কাজ করছিল। মন কেক বানাচ্ছে। ওর নাকি কেক খেতে মন চাচ্ছে তাই। রুবা বসে বসে চুল বাঁধছে। রোদেলার কাজের মাঝে কল আসলো ওর ফোনে। রাফসান কল দিয়েছে রোদেলাকে। রোদেলা হাতের কাজটা রেখে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। আম্মু আব্বু কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি করছিস? এই তো একটু কাজ করছিলাম। তুমি? হ্যাঁ আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। সত্যি? ওয়াও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আমি ঢাকায় একটা ফ্ল্যাট নিয়েছি, তোরা ওখানে থাকবে, হোটেলেও থাকতে হবে না। ও আচ্ছা। বিয়ে ঠিক করেছে বাবা, আমিও মত করিনি, রাজি হয়ে গেছে। কাল এসে তোকে মেয়ে ছবি দেখাবো। রাফসানের এই কথা শুনে রোদেলা চমকে গেল। জোরে বলল, কি, তুমি বিয়েতে রাজি হয়েছো? হ্যাঁ। আচ্ছা আমি এখন একটু কাজ করব। রাফসান ফোন রাখতে রোদেলা ধপ করে বসে পড়ে। এবার সে মুনকে কি বলবে, কিভাবে বলবে এই কথা। রোদেলা এভাবে দেখে ওর কাছে আসলো। কি হয়েছে রোদু? ভাইয়ার বিয়ে ঠিক করছে বাবা, আর ভাইয়াও বিয়েতে রাজি। কি? ওদের কথার মাঝে কিছু বলার আওয়াজ পেল ওরা। সামনে তাকিয়ে দেখে মুন দাঁড়ানো। ওর হাতের কেক মাটিতে পড়ে গেছে। ওর চোখে পানি। মুন বিড়বিড় করে বলছে, এটা হতে পারে না। জানালার পাশে বসে আছে মন। দৃষ্টি তার আকাশে ওঠা আজকের বড় গোল চাঁদটার দিকে। এই চাঁদের মতো সেও একা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করে সৎ মা ঘরে আনে। সেই সৎ মায়ের অত্যাচারেই বড় হয়েছে সে। একটা বড় ভাই ছিল, কিন্তু সেই বড় ভাই থাকা না থাকা সমান ছিল। মন যখন ক্লাস 10-এ উঠে তখন ওর পড়াশোনার খরচ বহন করে ওর নিজেকে করতে হতো। ক্লাস 10 থেকেই নিজের পড়াশোনার খরচ বহন করছে। রোদেলার সাথে ওর পরিচয় স্কুল লাইফ থেকেই। দুজনে খুব ক্লোজ ছিল। রোদেলাদের বাসায় প্রায় মন যেত। রোদেলার মা বাবা মনকে অনেক ভালোবাসতো। রোদেলার মা মনকে নিজের মেয়ের মতোই আদর করত। সে জানতো মনের সৎ মা মনকে কত অত্যাচার করে। মন এভাবেই রোদেলাদের বাসায় আসা যাওয়া করতে করতে রাফসানকে দেখতে সেই 10ম শ্রেণীতে পড়া কিশোরীর মনে জায়গা করে নিয়েছিল রাফসান নামক যুবকটি। মন প্রথমে তার এই অনুভূতিগুলো এত পাত্তা দিত না, কিন্তু সময় যত যেতে লাগলো তার অনুভূতিগুলো খুব বেশি প্রকট হতে লাগলো। কিন্তু সে তার মনের কথাগুলো কোনোদিনও রাফসানকে বলেনি। ভয় হতো যদি রাফসান তাকে ভুল বোঝে, তাই সে তার মনের কথা আজও বলেনি রাফসানকে। এই না বলার কারণেই আজ তার রাফসান তার থেকে দূরে চলে গেল। আজ তার রাফসান অন্য কারো হয়ে যাবে, অন্য কারো স্বামী হয়ে যাবে, অন্য কেউ রাফসানকে নিজের বলে দাবি করবে। এই কথাগুলো ভাবতেই মনের চোখ জোড়া আবার পানিতে ভরে এলো। আসলে সে তো রাফসানকে ছাড়া থাকতেই পারবে না। ভাগ্য এত নিষ্ঠুর কেন? কেন তার সাথেই এমন হয়? মন চোখের কোণে পানি মুছে নিল। এই কান্না
কাকে দেখাবে সে? কেউ নেই দেখানোর মতো। মন চোখ মুছে শুয়ে পড়ে। মনের পাশে থাকা রোদেলা এতক্ষণ দেখছিল মনকে ঘুমের নাটক করে। রোদেলার নিজেরও অনেক কষ্ট হচ্ছে। সে তো জানে মন কতটা ভালোবাসে রাফসানকে। রোদেলা মনে মনে ঠিক করে নিয়েছে রাফসান আসলে তাকে সে জানাবে মনের কথা। আর এখন সবার আগে তাকে তার মাকে জানাতে হবে। মা যদি পারে তার বাবাকে জানাতে হয় তাহলে এই বিয়েটা হবে না। সকালে কাউসার আর ওর বন্ধুরা এসে আছে ক্লাসে। আড্ডা দিচ্ছে ক্লাসে বসে ওরা। তখন ওর বন্ধু জুনায়েদ ওকে বলল, কিরে মামা, তুই বলে নিশির লগে প্রেম করতাছস আর আমাকেও জানাইলি না? মানে নিশির সাথে কিসের প্রেম করতেছি আমি? ওমা, নিশি দেখি পুরো কলেজে ঘোষণা দিতাছে তুই ওর বয়ফ্রেন্ড আর ও তোর গার্লফ্রেন্ড, আর তুই বলতাছস কিসের প্রেম? কি নিশি সবাইকে এগুলা বলে বেড়াচ্ছে? ওদের কথার মাঝে নিশি আর ওর বন্ধু বান্ধবীরা ক্লাসে আসলো। কাউসার নিশিকে দেখে রেগে ওর কাছে গেল। নিশি কাউসারকে দেখে খুশি হলো, কিন্তু কাউসার নিশিকে একটা থাপ্পড় মারলো সবার সামনে আর চিৎকার করে বলল, ইউ স্টুপিড গার্লস, তোমার সাহস হয় কিভাবে পুরো ক্যাম্পাসে মিথ্যা বলার যে আমি আর তুমি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড? তোমার মতো ফালতু মেয়েকে আমি কাউসারের নিজের বাসার কাজের মেয়েও মনে করি না। আর তুমি সবাইকে বলতেছো আমি আর তুমি প্রেমিক ও প্রেমিকা। লাইক সিরিয়াসলি জেগে জেগে স্বপ্ন দেখো নাকি? লিসেন, এরপর এরকম করলে একদম সোজা প্রিন্সিপালের কাছে তোমার নামে রিপোর্ট করব। আর এই মেডিকেল কলেজ থেকে তোমাকে টাটা বাই বাই করে দেবো। মাইন্ড ইট। আশেপাশে সবাই মুখ টিপে হাসছে নিশিকে দেখে। কলেজের সব থেকে অহংকারী আর বিশ্রী ক্যারেক্টারের মেয়েকে কাউসার এভাবে অপমান করবে কেউ ভাবতে পারেনি। নিশি অপমান লজ্জায় দৌড়ে চলে যায় ক্লাস থেকে। ক্যান্টিনে বসে আছে কাশফিয়া। রোদেলা আর রুবা গেছে খাবার আনতে। মন আজকে আসেনি, ওর নাকি ভালো লাগছে না, তাই আসবে না। কাশফিয়া বসেছিল, তখন নজর গেল সামনের টেবিলে এসে বসা কাউসারের দিকে। কাউসার রেগে ক্যান্টিনে চলে আসছে জুনায়েদ আর সায়েমকে নিয়ে। একদম ঠিক করছিস, এই নিশি এত বেড়ে গেছে ভাবনার বাইরে। ওর মতো ফালতু মেয়েকে আমি পাত্তাও দেই না, আরও আমাকে ওর বয়ফ্রেন্ড বানাই। কাশফিয়া আর কাউসার একদম বরাবরে বসা। কাউসারের কথা বলার মাঝে কাশফিয়াকে দেখলো। কাশফিয়া মাথা নিচু করে বসে আছে। কাউসার জিনিসটা খেয়াল করেছে। রোদেলা আর রুবা খাবার নিয়ে আসতেই কাশফিয়া ওদের বলল, দোস্ত চল, এখানে খাবো না, ক্লাসে যেয়ে খাই। কেন? তুই তো বললি তুই এখানে খাবি। বলছিলাম কিন্তু এখন খাবো না, চল না, চল প্লিজ। আচ্ছা চল। কাশফিয়া কাউসারকে এক প্রকার এড়িয়ে তাড়াতাড়ি চলে গেল। কাউসার জিনিসটা বুঝতে পারলো। মেয়েটা আমাকে এইভাবে এড়িয়ে গেল কেন? অন্য সময় তো আমার দিক থেকে নজরই সরায় না, আজকের কি হলো? ক্লাস শেষে রোদেলারাও হোস্টেলে চলে আসলো। রাফসান কল দিয়েছিল আর কিছুক্ষণের মাঝে সে পৌঁছে যাবে। ওদের রেডি থাকতে বলেছে। মন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু রোদেলার জেদের কাছে হার মানতে হয় ওকে। কিছু সময়ের মাঝে রাফসান চলে আসে রোদেলাদের হোস্টেলে। রেডি তোরা? হ্যাঁ, আমিও রেডি। তাহলে চল যাওয়া যাক। তারপর রাফসান রোদেলাদের নিয়ে ওর নিউ ফ্ল্যাটে আসলো, যেটা রোদেলাদের কলেজের উল্টো সাইডে। রাফসান অনেকটা পথ জার্নি করে আসায় ক্লান্ত থাকায় শাওয়ার নিতে যায়। রাফসান বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। মন এখনো রাফসানের সামনে তেমন যায়নি, আড়ালে আড়ালে থাকছে। রাফসান ফ্রেশ হয়ে এসে সবাইকে নিয়ে খেতে বসলো। এই পুরো ফ্ল্যাটে 4টা রুম আছে। একটা রুম রাফসানের, আরেকটা রোদেলার আর মন থাকবে, আরেকটায় কাশু আর রুবা থাকবে, অন্যটা ড্রয়িং রুম। খাওয়া শেষে রাফসান নিজের রুমে চলে আসলো। রোদেলা আর মন সব গুছিয়ে ওদের রুমে আসলো। রোদেলা ফোন হাতে নিয়ে ওর মাকে কল দিল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। তোর ভাইয়ের সাথে না তুই? হ্যাঁ, ভাইয়ের সাথে ফ্ল্যাটে আসছি। মুন, রুবা, কাশু কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলার ছিল। বল মা, কি কথা? মা, তোমরা ভাইয়ার বিয়ে ঠিক করেছো, অথচ আমাকে জানালেও না। তোর বাবাই হুট করে রাফসানের বিয়ে দিতে চাচ্ছিল, আর রাফসানের বিয়ের বয়স তো হয়েছে, তাই আর কি। তোর ভাই তোকে মেয়ের ছবি দেখায়নি এখনো? দেখাবে বলছি, ভাইয়া এখন ঘুমাচ্ছে। কিন্তু মা,
তুমি কি ভাইয়াকে জিজ্ঞেস করছিলা তার কোনো পছন্দ আছে কিনা? হ্যাঁ করেছিলাম তো, বলেছে ওর কোনো পছন্দ নেই, তাই তো তোর বাবা তার বন্ধুর মেয়ে রিয়ার সাথে ওর বিয়ে ঠিক করেছে। আর তোর ভাইয়েরও রিয়াকে পছন্দ হয়েছে, রিয়াও তো ঢাকা যাচ্ছে। রিয়া ঢাকা আসছে? হ্যাঁ যাচ্ছে শুনলাম এই শনিবার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, বাবার খেয়াল রেখো, আমি আবার রাতে কল দেব। আচ্ছা ঠিক আছে। রোদেলা ফোন কেটে ভাবতে লাগলো। বাবাকে বলি লাভ হবে না, বাবার বন্ধুর মেয়ে যেহেতু বাবা বিয়ে ভাঙবে না। আমাকে রিয়ার সাথেই কথা বলতে হবে, ওকে বলতে হবে, আর তার আগে ভাইয়াকে আমাকে জানাতে হবে। রোদেলা ফোন রেখে বারান্দায় চলে গেল মুনের কাছে। এদিকে আদ্রিয়ানের সামনে সাইমন দাঁড়ানো। আদ্রিয়ান আজকে কোবরা গ্যাংয়ের আরেকজনকে মেরেছে। অবশ্য ওরাই আগে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়েছিল। আদ্রিয়ান কাজ শেষ করে গাড়িতে গিয়ে বসলো। ল্যাপটপ অন করতে রোদেলা আর মুনকে একসাথে গল্প করতে দেখতে পেল। আদ্রিয়ান রোদেলার বাসার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আদ্রিয়ান জানতো রাফসান আসবে ওদের নিউ ফ্ল্যাটে, তাই আদ্রিয়ান আগেই সব ফিট করে এসেছে ওই ফ্ল্যাটে। আদ্রিয়ান বিড়বিড় করে বলছে, বিড়ালের বাচ্চা আমার, একদম বিড়ালের মতো, সারাদিন টই টই করে, আর এদিকে কেউ তার জন্য হাহাকার করে, বুঝে না। এই প্রেমের রূপ তো নেশা আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছে। না, আর পারছি না তোমাকে আমার কাছে আনতে, আর না পারছি ছেড়ে থাকতে। তোমার নেশায় নিজেকে গুম করে ফেলতে ইচ্ছে করে, নেশাময় আসক্তি আমি তোমাতেই। আরাফ আজকে ডিউটি শেষ করে বাসা যাচ্ছে। যাওয়ার সময় জুয়ের জন্য কিছু জিনিস কিনে নিল। আরাফ আজকাল একটু মিস করছে রুবাকে। জাস্ট লাস্ট সেই হাসপাতালে দেখা হয়েছিল তার সাথে। আরাফ মনে মনে বলছে, মিস চেন খোলা আপনার সাথে আবার কবে দেখা হবে কে জানে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে।